অলরেডি আমরা অনেকগুলো সেশন করছি। তো হচ্ছে আজকে সেশনটা হচ্ছে যে সেশনগুলোই করছি আমরা যে নলেজগুলো গ্যাদার করেছি, এই গ্যাদার করা নলেজগুলো দিয়ে আমরা আমাদের যখন স্পিচটা দিব, আমাদের স্পিচটা যাতে ভালোভাবে ডেলিভার্ড হয় অথবা আমার স্পিচে যাতে মার্ক বেশি আসে, এটা হচ্ছে আমাদের মোটো। তাহলে আমরা যখন কথা বলবো যাতে আমার স্পিচটা ভ্যালুয়েবল হয় বা আমার প্রতিটা আর্গুমেন্ট, প্রতিটা অ্যানালাইসিস, প্রতিটা লেয়ারিং যাতে হচ্ছে আমার যে অ্যাডজুডিকেটর থাকবে সে যাতে এটাকে কাউন্ট করে, ভ্যালু করে, এটা হচ্ছে আমাদের আজকের সেশনের মোটো। প্রথম কথা হচ্ছে আমরা ডিবেট থেকেও যদি বের হয়ে যাই যে একজন স্পিকারের, যে কোনো একজন স্পিকারের কথা যখন সে বলবে সেই স্পিকারের কথাটা কখন ভ্যালুয়েবল হবে অথবা স্ট্রাকচারাল হবে, এই জন্য আমরা একটা মেথড ফলো করি যেটাকে আমরা বলতে পারি 4M মেথড। ঠিক আছে, তাহলে 4M মেথড। 4M এর মধ্যে প্রথম এমটা হচ্ছে আমরা যে কোনো একটা ম্যাটারে কথা বলছি, তাই না? প্রথম এমটা হচ্ছে আমাদের ম্যাটার। দেন আমরা কোনো একটা জেস্চার বা কোনো একটা মেথডে কথা বলবো। দেন আমাদের পরের এমটা হচ্ছে আমাদের মেথড। আরেকটা এম হচ্ছে আমাদের ম্যানার। আমি পরের এমটা একটু পরে আসতেছি, এই তিনটা আগে আমরা বুঝে নিই। তাহলে প্রথম কথা হচ্ছে একটা ম্যাটার নিয়ে আমরা কথা বলবো। তো এই ম্যাটারটা সম্ভব যখন আমরা ডিবেটে কথা বলবো অবশ্যই সেই ম্যাটারটা আমরা জানি, অবশ্যই আমাদের সামনে একটা প্রস্তাব বা মোশন থাকবে। এছাড়া আমরা যখন যে কোনো স্পিকার যখন কথা বলবে অবশ্যই সে একটা ম্যাটার মাথায় নিয়ে কথা বলবে। তো এই ম্যাটার যখন মাথায় নিয়ে এসে কথা বলবে, তোমাদের অনেকগুলো সেশন হয়েছে, ফিলোসফির উপর সেশন হয়েছে, তোমাদের হচ্ছে ইকোনমিক্সের উপর সেশন হচ্ছে, তো ওই যে গ্যাদার করা নলেজগুলো ওইটা তোমার এখানে কাজে লাগবে। দেন যে জিনিসটা নিয়ে আমরা এমফাসাইজ করব সেটা হচ্ছে আমাদের ম্যানার। সেটা হচ্ছে আমাদের ম্যানার। এখন কথা হচ্ছে যখন আমরা কোনো একটা ম্যানার সিলেক্ট করব, এই ম্যানারের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। একটা ম্যানারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন একজন কথা বলতেছে, তার ভয়েসটা একটা ম্যানার। সে কোন ভয়েসে কথা বলতেছে, তার ভয়েসটা কি খুব বেশি পরিমাণে লাউড অথবা তার ভয়েসটা কি একদমই স্লো, শোনা যাচ্ছে না, সুতরাং তার ভয়েস তার কথা বলার একটা ম্যানার। একজন মানুষের ভয়েস একটা তাদের শ্রোতাকে অ্যাট্রাক্ট করতে খুব বেশি পরিমাণে হেল্প করে। তাহলে ভয়েস হচ্ছে আমাদের একটা ম্যানার। সেকেন্ড কথা হচ্ছে জেস্চার। আমরা কোন জেস্চারে কথা বলতেছি? কথা বলার সময় আমাদের হিউম্যান ইন্টারঅ্যাকশনের অন্যতম একটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের হাতের অঙ্গভঙ্গি দিয়ে, মুখের অঙ্গভঙ্গি দিয়ে, আমাদের জেস্চার আমাদের কথা বলার একটা অন্যতম দিক। সুতরাং আমরা যে ম্যানারে কথা বলবো সেখানে জেস্চার হচ্ছে অন্যতম একটা কম্পোনেন্ট। নেক্সট, তুমি যেটাই বলো, তুমি কতটুকু কনফিডেন্ট, তুমি যে কথাটা বলতেছো এটা নিয়ে তুমি কতটুকু কনফিডেন্ট, এইটা তোমার এক ধরনের ম্যানার। তুমি একটা কথাই একজন খুব হচ্ছে কাচুমুচু হয়ে বলতেছে, আরেকজন খুব কনফিডেন্ট হয়ে বলতেছে, সেই জায়গায় তোমার স্পিচের ভ্যালুটা কমে যায়। সুতরাং থার্ড জিনিস হচ্ছে আমাদের কনফিডেন্স। এবার হচ্ছে আমাদের আসলে ম্যানারটা 2 নম্বরে হওয়া উচিত ছিল, মেথডটা 3 নম্বরে হওয়া উচিত ছিল। নেক্সট যে জিনিসটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত সেটা হচ্ছে আমাদের মেথড। এখন এই মেথডের ক্ষেত্রে আমি কোন মেথডে হচ্ছে আমার আর্গুমেন্টেশন করব। তোমাদের আর্গুমেন্টেশন নিয়ে ক্লাস হয়েছে, ফ্রেমিং নিয়ে ক্লাস হয়েছে। তো মেইনলি আমি আজকে যেটা নিয়ে একটু ফোকাস করব, মেথডের উপর দুইটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন, and another one is framing. তাহলে একটা হচ্ছে আমাদের ক্যারেক্টারাইজেশন আর একটা হচ্ছে ফ্রেমিং। এখন কেউ আমাকে একটু বলো যে হচ্ছে ক্যারেক্টারাইজেশন আর ফ্রেমিং এটার উপরে তো মোটামুটি ক্লাস হয়েছে তোমাদের, এটা নিয়ে তোমরা কি জানো? তাহলে আমার একটু করতে সুবিধা হবে, কারণ একদম রুট থেকে তো বলার দরকার নেই। কে বলবা, কেউ একজন আমাকে বলো। ক্যারেক্টারাইজেশন আমরা একটা ওয়ার্ডকে মানে কিভাবে দেখতেছি, মানে একটা টপিকের আলোকে, একটা ডিবেটের টপিকটা আমরা আসলে টপিকের আলোকে আমরা প্লটটা কিভাবে সাজাচ্ছি, এটা হচ্ছে মানে বিভিন্ন স্টেক হোল্ডাররা আছে তাদের আমরা কিভাবে এক্সপ্লেন করতেছি, এগুলোর সাথে হচ্ছে ক্যারেক্টারাইজেশনটা আমরা রিলেট করছি। আর ফ্রেমিং এর ক্ষেত্রে হচ্ছে যে ওই মানে ক্যারেক্টারাইজেশন আলোকে যে বিভিন্ন মানে মূল যুক্তি, তারপর পাঁচ সাথে পারে মানে হচ্ছে যে মেইন যে যুক্তি না, যে নীতিগত প্রিন্সিপাল যে আর্গুমেন্ট, আলোচনা আর্গুমেন্ট আছে সেগুলো সাজানো বা লেয়ারিং করা, এগুলোর ব্যাপারে হচ্ছে আমরা। আচ্ছা আচ্ছা, কেউ আমাকে বলো ক্যারেক্টারাইজেশন আর সংজ্ঞায়নের মধ্যে পার্থক্য। ধরো আমি কি একটা মোশন
দিব তাহলে মানে এটা নরমাল মোশন দেই। আচ্ছা ইয়ে দাও, ধরো হচ্ছে এই সংসদ আচ্ছা আমি না লিখে হচ্ছে বাংলায় বলি। ধরো হচ্ছে এই সংসদ বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত যারা নারী তারা ধরো হচ্ছে গ্র্যাজুয়েশন শেষে যদি গৃহিণী হয় তাহলে তাদের পাশ মানে গৃহিণী হইলে তাদের যে বিশ্ববিদ্যালয় থেকে খরচকৃত অর্থ ওইটা তাকে ভর্তুকি প্রদান করতে হবে বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? এইটা হলো একটা মোশন। এখন এইখানে ক্যারেক্টারাইজেশন কি হতে পারে, সংজ্ঞায়ন কি হতে পারে? সংজ্ঞাটা জাস্ট ওয়ার্ডগুলোকে এক্সপ্লেইন করে বিশ্ববিদ্যালয় বলতে কি হচ্ছে, গৃহিণী বলতে হচ্ছে। যখন আমি ক্যারেক্টারাইজেশন করছি তখন হচ্ছে একটা ওয়ার্ল্ড আমি রিপ্রেজেন্ট করছি, তাদের মেন্টাল ইন্টারেক্ট কিরকম, তাদের তাহলে ধরো তুমি এইখানে একটা ক্যারেক্টারাইজেশন দাও, এইখানে আচ্ছা এখানে অবজেক্টকে কার ক্যারেক্টারাইজেশন আপনার জন্য মানে গৃহিণী একটা মানে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে রিলেট করতে পারি বা সামাজিক অবস্থাকে, তারপরে একটা মানে এখানে অবজেক্ট কার ক্যারেক্টারাইজেশন গৃহিণীর গৃহিণীটা হচ্ছে পাস করা। এখন এইখানে যেমন ও একটা কথা বললো যে হচ্ছে ওইখানে হচ্ছে কি বললো আর্থসামাজিক আর্থসামাজিক অবস্থা, তাহলে গৃহিণীর সাথে সে হচ্ছে আর্থসামাজিক অবস্থাকে রিলেট করে। আর ভাই নারীকে কেন ভর্তুকি দিব এটা কারণ ওটা তো আর্গুমেন্টে চলে যাবে, অ্যাসারশন রিজনিং এগুলো। ক্যারেক্টারাইজেশন হচ্ছে তুমি যে অবজেক্টের কথা বললাম না, এই যে নারী, ধরো এই নারীর একটা নাম আছে, সাপোজ ধরো করিমা, রহিমা, মুগ্ধ। আচ্ছা ধরো মুগ্ধ একটা নারী, ঠিক আছে? তো ধরো ওরা, ঠিক আছে? তো তুমি ধরো সেই নারীটার একটা ক্যারেক্টারাইজেশন ধরেন, বা ধরো অনেক সময় অ্যাক্টিভিটি, ধরো এটা অ্যাক্টিভিটির না, ধরো আমাদের ভার্সিটির একটা মেয়ে মুগ্ধ, ঠিক আছে? তো হচ্ছে ও পাস করলো, পাস করে ও হচ্ছে অ্যাক্টিভলি, তার এটা অ্যাক্টিভ চয়েস, সে হচ্ছে গৃহিণী হবে, ঠিক আছে? তো এইখানে গৃহিণীর পেশাটাকে সে হচ্ছে অনেক বেশি পরিমাণ নিজের মধ্যে লালন করে। এবং গৃহিণীকে আমরা ধরি না একটা থ্যাঙ্কলেস জব, তাই না? যে হচ্ছে মানে করবে, এটা তো কোনো পে নাই, তাই না? তাহলে ধরো হচ্ছে সে এরকম একটা মোটো নিল যে আমি হচ্ছে এই জিনিসটাকে গ্লোরিফাই করব, তার কাছে এই পেশাটা অনেক বেশি মানে গ্লোরিফাই, এবং সে এইটাকে ধরো হচ্ছে দাঁড়িয়ে। তো এইভাবে তুমি একটা গল্প সাজাতে পারো না। তাহলে ক্যারেক্টারাইজেশন, তো ক্যারেক্টারাইজেশনের ক্লাস তোমাদের হয়েছে, কিন্তু এই ক্যারেক্টারাইজেশনটাকে তুমি কিভাবে আরো সুন্দর করতে পারো, এটার অন্যতম একটা হচ্ছে স্টোরি টেলিং। তাহলে তোমার ক্যারেক্টারাইজেশনটাকে সুন্দর করতে পারে হচ্ছে একটা স্টোরি টেলিং। ভাই শুভ ভাই বলছিল যে মানে মানে আমাদের ডিবেটের সময় আমি সেশনে না যে যে কোনো যখন কোনো কিছু বলবো তার প্রমাণ লাগবে, স্টোরির তো কোনো প্রমাণ নাই, এটা তো প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে না নেসেসারি। ধরো তুমি যেটা বলতেছো অ্যাবসার্ড কিছু তো বলতেছো না, যেমন হচ্ছে তুমি একটা মেয়ের কথা বলতেছো, এই মেয়েটা এরকম হচ্ছে মনে করতে পারে, এটা তো করতেই পারে, এরকম করে না অনেকে, মানে এরকম তো অ্যাবসার্ড কিছু বলতেছো না যে আমাদের একটা মেয়ে আছে মুগ্ধ, সে হচ্ছে তোমার হচ্ছে এই রকেটে করে চাঁদে গেছে, এরকম তো অ্যাবসার্ড কিছু বলতেছো না, মানে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, বা হচ্ছে ধরো আর্থসামাজিক প্রেক্ষাপট থেকেও সে চ্যালেঞ্জিং কিছু করতে চাইতেছে, এরকম একটা স্টোরি টেলিং দিয়ে তুমি শুরু করো। কারণ তুমি তো এখানে অবশ্যই তোমার বার্ডেনটা কি আর্থসামাজিক প্রেক্ষাপট, এইটার যে চ্যালেঞ্জেস গুলা, এটার যে শ্যাকেলস গুলা, যে স্টেরিওটাইপ গুলা, এইগুলাকে তুমি করতে যাচ্ছ, ব্রেক করতে যাচ্ছ, তাই না? এই জন্য স্টোরি টেলিং হইতে পারে তোমার ক্যারেক্টারাইজেশনের একটা গুরুত্বপূর্ণ আমি ক্যারেক্টারাইজেশন বলতে মানে পড়াচ্ছি না বা ক্যারেক্টারাইজেশনের ক্লাস নিচ্ছি না, আর এটা তোমাদের হয়েছে। ক্যারেক্টারাইজেশনটাকে তোমরা কিভাবে আরেকটু সুন্দর করতে পারো সেটা নিয়ে আমি ওইদিকে আসবো। তো ক্যারেক্টারাইজেশনটাকে তুমি কিভাবে আরো সুন্দর করতে পারো সেটা নিয়ে, ওকে? তাহলে স্টোরি টেলিং হতে পারে তোমার একটাই। এখন ধরো আরেকটা মোশন ধরো এরকম আসলো যে এই সংসদ সুবিধাবঞ্চিত কিশোর দ্বারা যে কিশোর অপরাধগুলো সংঘটিত হয় তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সাজা মওকুফ করবে, ঠিক আছে? তো এখন তুমি ধরো একটা সুবিধাবঞ্চিত শিশুর ক্যারেক্টারাইজেশন করলা, সে ছোটবেলা থেকে কিভাবে বেড়ে উঠছে,
আরেকটা হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুর সংজ্ঞাগুলো। সুবিধা বঞ্চিত বলতে যারা মৌলিক চাহিদা ঠিক মতো পায় না, যারা ইয়ে পায় না, এইটা। কিন্তু এটাই যখন তুমি স্টোরি টেলিং করে বলবা তখন তোমার স্টার্টিংটা অনেক সুন্দর হবে, ক্যারেক্টারাইজেশন তোমার স্টার্টিংটা সুন্দর হবে এবং এইটা নেক্সট তোমার আর্গুমেন্টেশনে হেল্প করবে। তাহলে তোমার ভেঙে ভেঙে আমার আর্গুমেন্টেশন এভাবে বলতে হবে না। যখন তোমার সামনে একটা স্টোরি থাকবে তখন তুমি দরকার হলে স্টোরির ক্যারেক্টারটাকে নিয়ে তুমি বলতে পারো। যেমন তুমি স্টোরিকে করে বারবার মজা করবে না, তোমার নাম কি মুকি, ধরো হচ্ছে এখানে সুবিধা বঞ্চিত শিশুটা মুকি, ঠিক আছে? তো হচ্ছে ধরো তুমি মুকিদের একটা ইয়ে বললে যে ধরেন মুকি আমার বাসার পাশে আমি একটা সুবিধা বঞ্চিত শিশুকে দেখছি মুকি, তো হচ্ছে মুকির এই সমস্যা ফেস করছে, এই কারণে সে মাদকাসক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো এইভাবে যখন তুমি স্টোরি টেলিং করবা তখন তোমার ক্যারেক্টারাইজেশনটা সুন্দর হবে। আরেকটা হচ্ছে ফ্রেমিং। তাহলে ক্যারেক্টারাইজেশন আর ফ্রেমিং এর মধ্যে আমি যদি ডিফারেন্স টানতে চাই, ধরো ফ্রেমিং মানে কি একটা ফ্রেমে বাঁধা আছে আমার, ধরো এরকম একটা ফ্রেম, ঠিক আছে? ধরো তোমার কাছে এরকম অনেকগুলো ছবি আছে, অনেকগুলো অপশন আছে, ধরো একটা মোশন কিন্তু অনেক কিছু নিয়ে করা যায়, ঠিক আছে? যেমন হচ্ছে তুমি এই যে মানে যে সুবিধা বঞ্চিত এর কথা বললাম, এখানে তুমি সিজিএস আনতে পারো, এখানে তুমি হচ্ছে ফিলোসফি আনতে পারো, এখানে তুমি ইমোশনাল কথাবার্তা আনতে পারো। তুমি যেটা স্ট্রং তুমি ওই জিনিসটাকে ফ্রেম করবা, বাঁধায় করবা যে আমি এইটা নিয়ে কথা বলবো, দিস ইজ ফ্রেম। তাহলে ক্যারেক্টারাইজেশন করে তুমি কোন বিষয়গুলো নিয়ে স্পেসিফিক্যালি কথা বলবা, এই জিনিসগুলোকে আলাদা করে ক্যারেক্টারাইজ করে আলাদা আলাদা করে আজকে বোঝানো, দ্যাট ইজ ফ্রেম। ফ্রেম কিছুই না, বাঁধানো যেরকম হয় এই জিনিসটাই হচ্ছে আমাদের ফ্রেম। তাহলে এখন এই ধরো সুবিধা বঞ্চিত শিশুর যে ইয়েটা করলাম, এইখানে ফ্রেমিং কি হইতে পারে কে বলবো? আমি একটু এদিকে দাঁড়াই, এদিকে কমফোর্টেবল দরকার একটু দেখেন। ইকোনমিক্সের আলোকে আর হচ্ছে সিজিএস-এর আলোকে, তোমার ইচ্ছা, তুমি দরকার হলে খেলাধুলার আলোকে করো, সমস্যা নেই, তুমি তোমার মতো একটু ফ্রেমিং করে আমাকে দেখো। আমরা দেখো যে মানে ছোটবেলা থেকেই মানে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা ছিল যে মানে পারিবারিক পরিবেশে কোনো আলোচনা হয় না, এরকম একটা অবস্থা সে গড়ে উঠছে। এটা ক্যারেক্টারাইজেশন হচ্ছে ফ্রেমিং এর দিকে, হ্যাঁ ফ্রেমিংটাও। যেহেতু সে হচ্ছে এতদিন সঠিকভাবে পরিচর্যা পায় না এবং তার হচ্ছে তার ভিতরে মানে তার যেটা করার জন্য সমাজেরও দায়বদ্ধতা আছে, এগুলো আমরা তাদের মানে হচ্ছে যে কিছুটা ছাড় দেবো তাদের অপরাধের এই দায়বদ্ধতা শুধু অপরাধটা কি বা শিশু অপরাধের যে মানে কি হতে পারে সেটা বলবো যে একজন শিশু যদি কোনো ধরনের মামলায় কাজ করে বা শাস্তির বিষয়টা, এবং যেহেতু এক্ষেত্রে তার পারিপার্শ্বিকতা বা সমাজ থেকে সে মানে অনেক কিছুদিন বঞ্চিত ছিল, তাই সে অপরাধে জয় করছে, এই জন্য তার শাস্তি কম। দ্যাট মিন্স আমি কি কি নিয়ে কথা বলবো এটা স্পেসিফিক করতে হবে, ফ্রেম করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে আরেকটু ইলাবোরেট করি। তাহলে আমরা যখন ক্যারেক্টারাইজেশনে যাব, ধরো হচ্ছে আমি এই মোশনটাকে নিয়ে যদি ইলাবোরেট করি, ক্যারেক্টারাইজেশনে মেইনলি আমি হচ্ছে কোন কোন জিনিসগুলোকে হচ্ছে ফোকাস করব। আমি যখন ক্যারেক্টারাইজেশন করব কোন কোন জিনিসগুলোকে ফোকাস করব। ধরো আমি একটা ক্যারেক্টারাইজেশন করলাম, এটা ক্ল্যারিটি আমাকে দিতে হবে যে কেন এই ক্যারেক্টারাইজেশনটা আমি যে মোশনটা দিতেছি বা মোশনটা নিয়ে কথা বলতেছি, কেন আমার ক্যারেক্টারাইজেশনটা এই মোশনের সাথে রিলেটেড, এটাকে বলে ক্ল্যারিটি। তোমার ক্ল্যারিটিটা তোমাকে হচ্ছে ইয়ে করতে হবে, যেহেতু মানে হচ্ছে তোমার মোশনের সাথে কেন হচ্ছে মুকিদের এই ক্যারেক্টারাইজেশনটাই যায়, এই ক্ল্যারিটিটা তোমাকে ইয়ে করতে হবে, তাহলে তোমার ক্যারেক্টারাইজেশনটা সুন্দর হবে, প্রথম কথা। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে এই ক্যারেক্টারাইজেশন থেকে এইটা হচ্ছে তোমার একটা ক্রেডিট, মানে ক্রেডিট। তুমি যদি এই ক্যারেক্টারাইজেশন থেকে আর্গুমেন্ট জেনারেট করতে পারো। এখন ক্যারেক্টারাইজেশন থেকে কিভাবে আর্গুমেন্ট জেনারেট করতে পারো, ধরো হচ্ছে তুমি যখন তার আর্থসামাজিক প্রেক্ষাপট বলবা, এইখানে প্রথম কথা হচ্ছে তুমি যখন এই আর্থসামাজিক প্রেক্ষাপটে তার সাজাটা একটু কমাইতে চাইতেছো, দ্যাট মিন্স তোমার অপোনেন্ট, তোমার এটা আগে এই বার্ডেনটা তোমার আগেই আছে, তোমার অপোনেন্ট বলবে যে দেশের সিজিএস সিস্টেম অনুযায়ী যে কোনো নাগরিক, ধরো সে যে অপরাধটা করছে, যে কিশোর অপরাধটা করছে বা যে কোনো একটা অপরাধ করছে, ধরো ছিনতাই করছে, যে যার ছিনতাই করছে সে তো ভিকটিম। তাহলে এই সিজিএস সিস্টেম অনুযায়ী তোমার সকল ভিকটিমের, তোমার সিজিএস সিস্টেমের ক্লাস হয়েছে, সিজিএস সিস্টেমের একটা অন্যতম ইয়ে হচ্ছে কি ভিকটিম স্যাটিসফ্যাকশন। তো সেই জায়গা থেকে একটা ভিকটিম যখন দেখবে যে আমার ব্যাগটা বা আমার
যে কোনো একটা জিনিস যে ছিনতাই করছে তার শাস্তিটা মওকুফ করা হচ্ছে, সেইখান থেকে কি ভিকটিমের স্যাটিসফ্যাকশন আসবে? তাহলে তোমার একটা বার্ডেন যে ভিকটিম স্যাটিসফ্যাকশনের সাথে তুমি কেন এই আর্থসামাজিক প্রেক্ষাপটের জন্য দাঁড়িয়ে থাকিয়ে বলো, এটাকে কি বলে বলো তো? ধরো এই ভিকটিম স্যাটিসফ্যাকশনের জন্য তুমি আর্থসামাজিক প্রেক্ষাপটের আড়ালে বা আর্থসামাজিক প্রেক্ষাপটের আন্ডারে তুমি এই ধরো মুকিতের শাস্তিটা মওকুফ করবে, এই জিনিসটাকে কি বলে? ট্রেড অফ করা। ট্রেড অফ করা এটা সম্পর্কে কথা হয়েছে। ট্রেড অফ জিনিসটা হচ্ছে ধরো ট্রেড বলতে আমরা কি বুঝি? ধরো ব্যবসা, ধরো হচ্ছে আমি তোমাকে মানি দেব, তুমি আমাকে কি দিবা? পণ্য দিবা, ঠিক আছে? তার মানে একটা জিনিসের বিপরীতে তুমি আরেকটা জিনিস দিবা। ঠিক একইভাবে তুমি ভিকটিম স্যাটিসফ্যাকশনটাকে ট্রেড অফ করতেছো এই আর্থসামাজিক প্রেক্ষাপটে। এখন কথা হচ্ছে সে যে এই আর্থসামাজিক প্রেক্ষাপটে গিয়ে পায় নাই, এটার দোষ কি তার লটারি অফ বার্থের দোষ তো তার না, তাই না? সেই জায়গা থেকে তুমি এইটা দেখাইতে পারো যে আপনার সমাজ যখন এই শিশুটাকে প্রপারলি বেড়ে ওঠার ক্রাইটেরিয়াগুলো দিতে পারেনি, সেই জায়গা থেকে আমি ভিকটিম স্যাটিসফ্যাকশনটাকে ট্রেড অফ করতে পারি এই জায়গাতে। কারণ হচ্ছে যেই ভিকটিমটা বা যেই পুঁজিবাদী সমাজের একটা মানুষের অর্থ সে আত্মসাৎ করছে, সেই পুঁজিবাদী সমাজটাও গড়ে উঠছে একটা শোষিত শ্রেণীর অর্থকে আত্মসাৎ করে। তো ওই জায়গা থেকে যেহেতু তারাই বেড়ে উঠছে আমার একটা মানুষকে শোষিত করে, কারণ সবসময় কি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একটা থাকবে শাসক, একজন থাকবে শোষিত। এখানে তো কখনোই হচ্ছে কমিউনিজমের মধ্যে হবে না, সবার সমান অধিকার থাকবে না। তো একটা ক্যাপিটালিস্টিক সোসাইটিতে যখন এই জিনিসটা গড়ে ওঠে, সেইখানে একটা সমাজ ব্যবস্থার যখন এরকম, সেখানে অবশ্যই কিছু মানুষ কি থাকবে? আন্ডার প্রিভিলেজ থাকবে। তো ওই আন্ডার প্রিভিলেজ মানুষগুলো কি হবে? অবশ্যই ভিকটিম। তারাও এক ধরনের ভিকটিম, সমাজের কাছে তারা ভিকটিম। তাহলে ভিকটিমকে দিয়ে ভিকটিমকে ট্রেড অফ করা যায় না। ওই জিনিসটা হচ্ছে তোমার বার্ডেন, ক্যারেক্টারাইজেশনের বার্ডেন। যখন তুমি এই জিনিসটা তোমার ক্যারেক্টারাইজেশনে নিয়ে আসলা, এইটাকে তাহলে তুমি কি দিলা? প্রিভার্ট দিয়ে দিলা। আগেই অপোনেন্ট কিছু বলার আগে তুমি কি করে দিলা? একটা প্রিভার্ট দিয়ে দিলা। এই প্রিভার্টটা যখন তুমি দিয়ে দিলা, তখন তোমার ক্যারেক্টারাইজেশনটা আরো সুন্দর হবে। তাহলে প্রথম ক্যারেক্টারাইজেশনটা কি ছিল? যে সে হয়তো বা সুযোগ সুবিধা পায় নাই। তারপর তুমি সুযোগ সুবিধাটা কেন পায় নাই তার একটা জাস্টিফিকেশন দিলা, এবং এই জাস্টিফিকেশন থেকে কেন তোমার তোমার হচ্ছে তার শাস্তিটা মওকুফ করা প্রয়োজন, এইটার একটা জাস্টিফিকেশন দিয়ে দিলা। তাহলে এই ক্যারেক্টারাইজেশন থেকে তুমি কি করতে পারতেছো? আর্গুমেন্ট জেনারেট করতে পারতেছো। তাহলে এইটা হচ্ছে তোমার আরেকটা ক্রেডিট। তুমি যখন ক্যারেক্টারাইজেশন থেকে আর্গুমেন্ট জেনারেট করতে পারো। এখন তাহলে একটা হচ্ছে ক্যারেক্টারাইজেশনের ক্ল্যারিটি, কেন হচ্ছে তোমার ক্যারেক্টারাইজেশনটা আজকের মোশনের সাথে রিলেটেবল। দেন ওইখান থেকে তুমি কি করবা? আর্গুমেন্ট জেনারেট করবা। এখন কথা হচ্ছে একটা আর্গুমেন্ট জেনারেট করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে? আমি পরে আস্তে আস্তে ট্রেনিংয়ে চলে এলো। তোমরা কি এইটা সম্পর্কে শুনছো কেউ? ARES কেউ শোনে? কে শুনছে? হাত তোলো। আচ্ছা শুনছে, একজন ভুলে গেছে। আর আগে শোনে? ক্লাস 9 স্পেশাল অ্যানালাইসিস এর হয়েছিল। হ্যাঁ, যে ইকোনমিক্স ক্লাসে তোমরা ভাই স্পেশাল অ্যানালাইসিস এর বলতে স্পেসের সাথে শোন, আমি হচ্ছে যে আমি কোন টপিকের উপর ইয়ে করতেছি না। ধরো হচ্ছে ইকোনমিক্স, ফিলোসফি এরকম, আমি ওভারঅল ডিবেটের উপর বলতেছি। হ্যাঁ, তাহলে এক্সপ্লেইন করে একটু বলুন। হ্যাঁ আচ্ছা। A for assertion। এখন মনে পড়তেছে কিছুটা? assertion মানে হচ্ছে তুমি একটা ক্লেম করলা যে হচ্ছে মুকিতের শাস্তি মওকুফ করা উচিত, এটা হচ্ছে তোমার assertion। তারপর হচ্ছে কি কি কারণে মুকিতের শাস্তি মওকুফ করা উচিত, এইটা হচ্ছে তোমার রিজনিং। এটার এগেইনস্টে কি কি রিজন আছে? একটা রিজন হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে উঠছে, আরেকটা রিজন হচ্ছে যে এই মানুষগুলা কিভাবে ভিকটিম তৈরি হলো, এটা একটা। 3 নাম্বার হচ্ছে যে তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা পুশ আপ থাকে, তাকে যদি ইয়ে করতে হয়, তার জীবন জীবিকা নির্বাহ করতে হয়, যেহেতু সে প্রপার ফ্যাসিলিটিস পায় না, তাহলে তাকে ওই ধরনের হচ্ছে ইয়েতে চলে যেতে হয়, তার পারিপার্শ্বিক অবস্থাটা এইভাবে গড়ে উঠছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার রিজনিং। তাহলে একটা আর্গুমেন্ট হচ্ছে
যে কোনো আর্গুমেন্টের ক্ষেত্রে অ্যাসাম্পশনটা হচ্ছে তোমার ক্লেইমিং, এরপরটা হচ্ছে তোমার রিজনিং, এরপরটা কি এক্সাম্পল বলতে পারো অথবা এভিডেন্স, যাই হোক এক্সাম্পল বলতে পারো, সমস্যা নেই। এক্সাম্পল হিসেবে তুমি ডাটা ইউজ করতে পারো, বা রিসেন্ট কোনো ধরো তুমি এই রকম বলতে পারো যে আমরা দেখলাম যে স্ট্যাটিস্টিক্যালি যে বাংলাদেশে এত পার্সেন্ট রেগুলার এরকম মানে এত পার্সেন্ট কিশোর অপরাধ এই ধরনের সুবিধা বঞ্চিত শিশু দ্বারা সম্পন্ন হচ্ছে, বা পাহাড়ের ক্ষেত্রে এই যারা হচ্ছে আন্ডারপ্রিভিলেজ তারা এরকম পাহাড়ি জলদস্যু হয়ে যাচ্ছে এরকম। তাহলে এরকম কোনো তুমি এভিডেন্স দিবে, বা হচ্ছে তুমি ধরো খুব চাঞ্চল্যকর কোনো রিসেন্ট ঘটনা যে এরকম একটা চিন্তার ঘটনা বা এরকম কোনো একটা চাঞ্চল্যকর ঘটনা তুমি দেখছো ফেসবুকে ভাইরাল হয়েছে, তার মানে এটা হচ্ছে স্টোরি টেলিং না, মানে এটা হচ্ছে যেটা বলবো এখন যেটা স্টোরি টেলিং তো তুমি প্রথমে করে দিছো, এখন তুমি আর্গুমেন্টেড হয়ে ও তাহলে ভাই এটার কথাই বলছিল, মানে প্রমাণ লাগবে। আমি একটু সিম্পলি বলে দেই, জিনিসটা ডিরেক্ট করতে সুবিধা হবে। আমি শিখেছি আমরা কনটেক্সট সেটিং করতে হয়, ক্যারেক্টারাইজেশন করতে হয়, ওই জিনিসগুলোকে আমি স্টোরি টেলিং হিসেবে বলতেছি তোমাদের বোঝার সুবিধা। কিভাবে কনটেক্সট সেট করতে হয়, সেখান থেকে ক্যারেক্টারাইজেশন করতে হয়, সেখান থেকে গোল সেট করতে হয়, এগুলো আমি ধাপ ধাপ করে দেখাই। এগুলো তো বলছে ফ্রেমিং ও স্টোরি টেলিং বলতেছে কনটেক্সট সেটিং, মানে ও যেটা ও তো তোমাদের ফ্রেমিং এর উপর ক্লাস নিছে, এখন আমি বলতেছি তোমার ফ্রেমিংটা তুমি কিভাবে সুন্দর করতে পারো, উপস্থাপনটা কিভাবে করতে তো পারো। বলতে পারো ফ্রেমিং তো অনেক ভাবে করতে পারে, তাই না? ফ্রেমিং তো ধরো হচ্ছে একজন এইভাবে বলতে পারে বাংলাদেশের কোন এরকম হইছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, এটাও এক ধরনের ফ্রেমিং। ওই জিনিসটাকে তুমি স্টোরি টেলিং এর মাধ্যমে কিভাবে বলতে পারো, কোন একটা ইমোশনাল স্টেটকে কিভাবে তুমি আরেকটু ইমোশনাল করতে পারো, বা হচ্ছে কোন একটা ফ্যাকচুয়াল স্টেটকে কিভাবে তুমি ইমোশনাল স্টেটে কনভার্ট করতে পারো, এই জিনিসটা এখন ফ্রেমিং তো হয়ে গেছে, এটার উপর ক্লাস নিয়ে তোমার লাভ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা। আর S4 এটা হচ্ছে তোমরা যারা ইনিশিয়াল মানে প্রথম ডিবেট করতেছো তারা এআরই তে প্রথমে ফোকাস করবে। যদি এআরই তে ফোকাস করে তোমার আর্গুমেন্ট জেনারেশন হয়ে যায়, ওই একটা ডিবেট করে সাকসেসফুল, তখন তুমি এস এর দিকে ফোকাস করবে। এস ফর সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স জিনিসটা হচ্ছে কেন আমার এই আর্গুমেন্টটা এই কোশ্চেনের সাথে সিগনিফিকেন্ট, একবারে আর্গুমেন্টের সাথেই প্রুফ করে দেয়া। আমি যখন অ্যানালাইসিস দিই, যদি এটা করতে না পারো তোমার থার্ড স্পিকার এসে তোমার মানে আমি ওভারঅল বলতেছি থার্ড স্পিকার এসে তোমার সিগনিফিকেন্স দেখাই যায়, সেটা কম্পারিজন করে। তবে সবচেয়ে বেটার হচ্ছে তুমি তোমার আর্গুমেন্টের সাথে ফার্স্ট স্পিকার হও সেকেন্ড স্পিকার হও, তুমি এই সিগনিফিকেন্স সহ তোমার এটা প্রুফ করে দিলা, তাহলে তোমার থার্ড স্পিকারের উপর বার্ডেন হবে, এবং যখন ক্লোজ ডিবেট হবে তখন তোমার থার্ড স্পিকারের উপর অনেক বার্ডেন থাকবে। তো সেই জায়গা থেকে তুমি যদি এই চ্যাপ্টারটা প্রুফ করতে পারো, এখন সিগনিফিকেন্স কি হবে যে দেখেন আজকে কেন তার এই মানে শাস্তিটা মওকুফ করা আমাদের এই সমাজের জন্য একটা সিগনিফিকেন্ট দৃষ্টান্ত হয়ে থাকে। দেখেন মাননীয় স্পিকার, যখন আরেকটা সুবিধাবঞ্চিত দেখবে যে হচ্ছে যেই সমাজ তার উপর কখনো চেয়েও দেখে নাই, যে সমাজ তাকে সবসময় অবহেলা করে গেছে, সেই সমাজের সিজিএস সিস্টেম তাকে নিয়ে ভাবতেছে, তার একটা অপরাধের জন্য তার রিহ্যাবিলিটেশন প্রসেসটা যাতে ভালো হয় সেই জন্য সেই সমাজের সিজিএস সিস্টেম তার শাস্তিটা মওকুফ করতেছে। তার মানে এই ধরনের সুবিধা বঞ্চিত যারা আছে তাদের কিন্তু সমাজের প্রতি একটা ক্ষোভ থাকে, তো সমাজের মানুষরা তাকে কি আবর্জনা হিসেবে দেখে, তাকে কখনোই ক্যাটার করে না। সেই জায়গা থেকে আজকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং এরপরে সমাজের অন্য ইয়েরা তাদেরও সুবিধা বঞ্চিত তাদেরও সমাজের একজন হিসেবে মনে করবে, এবং যখন তাদেরও সমাজের একজন হিসেবে তারা মনে করবে তখন সমাজের প্রতি তারা হচ্ছে ইতিবাচক কিছু করার থেকে এগিয়ে আসবে, সমাজের প্রতি ডিস্ট্রাকটিভ হওয়ার থেকে তাদের অ্যাফার্মেটিভ কাজগুলো বাড়বে। দিস ইজ সিগনিফিকেন্স। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কিভাবে আমার ক্যারেক্টারাইজেশনটা মোটামুটি আমরা তাহলে সিগনিফিকেন্স তো সহজ, তাহলে এটা আমরা কেন পড়া দেবো, মানে আমরা প্রেশার কোনটা মানে সিগনিফিকেন্স বললেন না পড়া। সিগনিফিকেন্স এই কোশ্চেনের ক্ষেত্রে সহজ, এটা আইআরএর কোশ্চেন সহজ, তখন কি সিগনিফিকেন্স সবসময় দিতে না পারতো, ঠিক আছে? আর আগে তিনটা না প্রুফ করলে আর সিগনিফিকেন্স দিয়ে দেখালাম এই জন্য, ঠিক আছে? পারলে তো ভালো হইবে, আমি তো না করি নাই না মানে সবসময় যেরকম সহজ কোশ্চেন থাকবে না, অনেক সময় অনেক ফ্যাকচুয়াল কোশ্চেন থাকে, তখন হচ্ছে দেখা যায় যে আমরা মানে এক্সাম্পলে আটকে যাই। এবার আমি অনেক মোশনে গিয়ে এক্সাম্পলে আটকে যাই, এটা কি এক্সাম্পল দিব, মানে এই সম্পর্কে হয়তো আমার কোনো নলেজ নেই, তখন তো হচ্ছে আমি সিগনিফিকেন্স দেখাতে পারবো এক্সাম্পল যদি আমি না জানি, ঠিক আছে? এটাই আচ্ছা, তাহলে এইখান থেকে এই যে ক্যারেক্টারাইজেশন, এইখান থেকে আমরা আস্তে আস্তে এখন ফ্রেমিং এ চলে আসছি। ফ্রেমিং এ এখন তাহলে আমরা মেইনলি দুটো জিনিস নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে আমার আর্থসামাজিক অবস্থা, আর একটা হচ্ছে আমাদের
সিজিএস সিস্টেম। ওই যে আমরা একটা একটা করে বলি না, আজকে আমরা এই আর্গুমেন্ট বলবো, আমি আজকে 5টা আর্গুমেন্ট দিব, 5টা আর্গুমেন্টে 6টা অ্যানালাইসিস দিব, এরকম করে না, এরকম করে না বললে যে এটাই হচ্ছে যে ফ্রেমিং। এই দুইটা জিনিস নিয়ে আমরা হচ্ছে আজকে কথা বলবো। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্টেক হোল্ডার অ্যানালাইসিস। স্টেক হোল্ডার অ্যানালাইসিস সম্পর্কে তোমরা জানো? কে জানো না? জানো না কে? জানিস না? তুমি জানো না? আচ্ছা আমি তাহলে একটু সহজ করে দিই। স্টেক হোল্ডার মানে হচ্ছে, স্টেক হোল্ডারের বাংলা জানি কি আমরা? এই যে জানো কি বলে? আরে এই যে অংশীজন অংশীজন বা অংশীদার। ধরো কোনো একটা জিনিসের সাথে, কোনো একটা মোশনের সাথে কারা কারা রিলেটেড, এইটা হচ্ছে তোমার স্টেক হোল্ডার। ঠিক আছে? তাহলে স্টেক হোল্ডার অ্যানালাইসিস হচ্ছে তোমার আর্গুমেন্ট। এখন কিন্তু আর্গুমেন্টেশনে চলে গেছি, ফ্রেমিং শেষ, এখন আমরা আর্গুমেন্টেশনে চলে আসছি। আর্গুমেন্টেশনের ক্ষেত্রে আমরা ফ্রেমের মধ্যেই ধরতে পারো এটা। স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা হচ্ছে আমি কাদের কাদের নিয়ে, ধরো হচ্ছে যদি আমার দেশের কোনো একটা সমস্যা নিয়ে কথা হয়, সাপোজ বাংলাদেশ আগামী 15 বছর অবকাঠামোগত উন্নয়নের চেয়ে এই শিল্প অবকাঠামো না, অবকাঠামো তো শিল্পের মধ্যে পড়ে যায় না, ওই যে কমিউনিটি ডেভেলপমেন্টের বাংলা জানি, সামাজিক উন্নয়ন বা আর্থসামাজিক উন্নয়ন। ঠিক আছে? আর্থসামাজিক উন্নয়ন, যাই হোক, কমিউনিটি ডেভেলপমেন্ট তোমরা বোঝো, এটাই সহজ হবে। ওইটাতে বেশি প্রাধান্য দেবে আগামী 10 বছর। তাহলে এইখানে স্টেক হোল্ডার কারা কারা হতে পারে? সমাজ, হ্যাঁ, সমাজ, সোসাইটি। ওকে, ওটার মধ্যে তো মানুষ করে বসে। তারপর গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার। ওকে, তারপর বিজনেসম্যান আসতে পারে। হ্যাঁ, বিজনেসম্যান আসতে পারে। বিজনেসম্যান মানে হচ্ছে যারা মানে উদ্যোক্তা বা হচ্ছে শিল্পপতি। বাংলা বিষয় হচ্ছে আসলে উদ্যোক্তা, এন্টারপ্রেনার, বাংলা লিখলে ভুল করবো। আচ্ছা, তারপর হতদরিদ্র মানে হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের হতদরিদ্র বলা। তাহলে এইটা হচ্ছে তোমার স্টেক। এটা কোনো বাধা ধরার নিয়ম নাই যে তোমার এই স্টেকগুলোকে ইয়ে করতে হবে, এই স্টেক হোল্ডারকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। তবে এইখানে, আচ্ছা ওইটা আমি পরে আসতেছি। আচ্ছা, একটা এম বাকি রাখছিলাম কিন্তু এটা পরে শেষে বলবো। এটা হচ্ছে মনে রেখে মেমোরাবিলিটি, এটা পরে বলবো। তাহলে এইখানে হচ্ছে সোসাইটি, গভর্নমেন্ট, উদ্যোক্তা, এর হচ্ছে স্টেক। যখন স্টেক হোল্ডার অ্যানালাইসিস করবা তখন তুমি এইটা প্রুফ করতে হবে তোমাকে যে আমার আর্গুমেন্টগুলো, আমি আজকে যে 4টা স্টেক নিয়ে কথা বলবো, এই 4টা স্টেকের জন্যই ফ্রুটফুল হবে। এইটাই হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিস। যেমন হচ্ছে আজকে যদি আমরা ইয়ে করি, 10 বছরের জন্য আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের দিকে যাই, প্রথম কথা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের হলে আমি মৌলিক চাহিদাকে খুব বেশি প্রাধান্য দেবো। সবাই যাতে চিকিৎসা পায়, ইয়ে পায়, খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দেবো, ফুড সিকিউরিটিকে প্রাধান্য দিব। তো এইগুলা না, মানে এইগুলা প্রাধান্য দিতে গিয়ে আমি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো নির্মাণ করি, যেমন ফ্লাইওভার বা হচ্ছে বিভিন্ন শিল্প হবে, ধরো ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই জিনিসগুলো থেকে আমি প্রাধান্য দিব এইগুলো। তাহলে এইগুলো মানে ইয়ে করলে তখন তো তোমাকে বলবে যে আমার তো কি লাগবে, ডেভেলপমেন্ট লাগবে। তাহলে আপনার রাস্তাঘাট না বানায় আপনি যদি এইগুলো করেন তাহলে কিভাবে আপনার ডেভেলপমেন্ট হবে? তখন তোমাকে দেখাইতে হবে যে আমি এই কাজটা করলে আমার 4টা স্টেকই এখানে বেনিফিশিয়ারি হবে। কিভাবে? যেমন হচ্ছে আমি এখন যে ইনফ্রাস্ট্রাকচারগুলো করতেছি, এটা করতে আমার ব্যয় অনেক বেশি হবে। যদি 10 বছর পর আমার মানুষগুলো এই ইনফ্রাস্ট্রাকচার করে তাহলে আমার ব্যয় কম হবে। যেমন ইঞ্জিনিয়ার হায়ার করে নিয়ে আসতেছি, আমি বিভিন্ন ধরনের কনসালটেন্ট হায়ার করে নিয়ে আসতেছি, তো এটার জন্য তো আমার অনেক টাকা পয়সা দিতেছে। আর আমার দেশের মানুষ কি করতেছে, এই ফ্লাইওভারের ইটা করতেছে, বালু করতেছে, পিলারের ইয়ে করতেছে, আমি ঝুঁকিপূর্ণ কাজ বা যেগুলো হচ্ছে কম পারিশ্রমিকের কাজ, সেইগুলো হচ্ছে আমার দেশের মানুষ করতেছে। আর যেগুলোর জন্য আমার বেশি ব্যয় হচ্ছে ওইগুলো আমাকে আমার ইয়ে থেকে দিতে হচ্ছে। যদি আমার দেশের ইঞ্জিনিয়ার করতো তাহলে অর্থটা তো আমার দেশে হবে। তাহলে আমি যদি আমার দেশের মানুষের শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, এডুকেশনকে বেশি প্রাধান্য দেই, তাহলে আমি 20 বছর পর এমন একটা ইয়ে পাবো যেখানে আমার কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হবে। এবং এই কোয়ালিটি এডুকেশন পেলে আমি কোয়ালিটি গ্র্যাজুয়েট পাবো, কোয়ালিটি গ্র্যাজুয়েট পেলে আমি কোয়ালিটি টেকনিশিয়ান পাবো, কোয়ালিটি রিসোর্স পার্সোনালস পাবো। এবং এই কোয়ালিটি রিসোর্স পার্সোনালস কি করবে, আমাকে সার্ভ করবে। এই সার্ভ যখন করবে তখন কি আমার সোসাইটি বেনিফিশিয়াল, ফ্রুটফুল হবে, আমার সাধারণ মানুষের জন্য ভালো হবে।
আমার গভর্নমেন্ট তার হচ্ছে তার টাকা বের হচ্ছে না, কমে যাবে। তার শাসন করা ইজি হবে। আর যারা উদ্যোক্তা আছে, এখন কথা হচ্ছে এইখানে একটা কথা আছে, তাহলে তবে বিদেশি বিনিয়োগ এইগুলো হারাবে। এখন এই ধরনের কথা যখন বলবে, কিছু কথা আছে ফ্যাক্ট, কিছু কথা আছে অপোজিশন যেগুলো বলবে এগুলো হচ্ছে আমার ফ্যাক্ট। এখন ফ্যাক্টকে কি ইয়ে করা যায়, অস্বীকার করা যায়? তখন আমাদের চলে আসতে হবে কিসে, ওয়ার্ল্ড কম্পারিজন। যে দেখেন আপনার ওয়ার্ল্ডে আপনি এই বেনিফিট পাবেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার ওয়ার্ল্ডের বেনিফিটগুলো আপনি যদি দেখেন, আমার ওয়ার্ল্ডের বেনিফিটগুলো মাচ হায়ার দ্যান ইয়োরস। এইখানে আরো একটা জিনিস, দুইটা জিনিস, একটা হচ্ছে বেস্ট কেস আর একটা হচ্ছে ওয়ার্স্ট কেস। একটা হচ্ছে আমার বেস্ট কেস কি, আমার বেস্ট কেস হচ্ছে যে আমার হচ্ছে 20 বছর পর আমার হচ্ছে আমার অর্থ আমার কাছে থাকবে, এটা হচ্ছে আমার বেস্ট কেস, এটা আমার কাছেই থাকবে। আর ওয়ার্স্ট কেস কি, ওয়ার্স্ট কেস হচ্ছে তার আর্গুমেন্ট থেকে যেটা বেস্ট কেস, মানে সে যেটাকে আমাকে হ্যামার করবে, যেটা এইটাকে যদি আমি ভাঙতে পারি, তাহলে ওইটা হচ্ছে ওয়ার্স্ট কেসে গিয়েও আমি হচ্ছে বেনিফিট পাবো। ওইটা হচ্ছে আমার ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস। তো বেস্ট কেস পর্যন্ত আমরা অনেকেই যাইতে পারি, কিন্তু সমস্যা হয়ে যায় যখন ওয়ার্স্ট কেসে যাই। তখন আমার এটা হচ্ছে আমার ক্রেডিবিলিটি, যে আমি কিভাবে ওদের ওয়ার্স্ট কেসে গিয়েও ওর আর্গুমেন্টটাকে ভেঙে আসতে পারি। ঠিক আছে, যেমন এর আগে একটা एग्जांपल যেটা বলতেছিলাম যে ভিকটিম স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলতেছিলাম। ভিকটিম স্যাটিসফ্যাকশন তো আর কি কেস, বেস্ট কেস, সে ভিকটিম স্যাটিসফ্যাকশন নিয়ে হবে। তুমি কিভাবে তার ভিকটিম স্যাটিসফ্যাকশনটাকে ভেঙে দিতে পারো, যে এই যে সোসাইটির ক্যাপিটালিজমের একটা অ্যানালাইসিস দিলা, বা তুমি তোমার মতো একটা অ্যানালাইসিস দিলা, আমি এটা জাস্ট एग्जांपल দিলাম। এইখানেও তুমি ধরো এমন একটা অ্যানালজি দিলা বা এমন একটা অ্যানালাইসিস দিলা যেটা তার বেস্ট কেসটাকে ভেঙে ফেলতেছে, ওইটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস। যখন তুমি বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস একসাথে অ্যানালাইসিস করে ফেলো, তখন তোমার আর্গুমেন্টের ক্রেডিবিলিটি আরো বেড়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? আরেকবার বলবো। আচ্ছা, ধরো হচ্ছে তোমার এখানে বেস্ট কেস কি, তোমার এখানে বেস্ট কেস হচ্ছে 10 বছর, মানে 10 বছর দেখতে যাচ্ছে আরবিট্রারি সংখ্যা 50 বছর, 50 বছর পরে আমরা যে জেনারেশনটা গড়ে তুলবো, ওই জেনারেশনটা দিয়েই আমরা আমাদের সব কাজ করতে পারবো। এই জন্য আমি কমিউনিটি ডেভেলপমেন্টে বেশি মানে ইয়ে করবো, ইনভেস্ট করবো। এটা হচ্ছে আমার বেস্ট কেস, এটা তো মানে আমি বলবো। ওয়ার্স্ট কেস কি, এখান থেকে আমরা বিভিন্ন শিল্প হারাবো, বিভিন্ন উদ্যোক্তা হারাবো, বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী হারাবো, এটা তো ওরা বলবে। এখন তুমি যদি এমন কোনো একটা অ্যানালজি দিতে পারো যে হচ্ছে আরে পেয়ার দিছি আর কোন একটা আচ্ছা না কেন ভিডিও বস স্টেক হোল্ডারে ছিলাম না। এখন কথা হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা আমরা মোটামুটি বুঝছি। স্টেক হোল্ডার অ্যানালাইসিসের ক্ষেত্রে কোন জিনিসগুলোকে আমরা প্রাধান্য দিব বেশি, যাতে আমরা স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা ভালো হয়। তাহলে আমার স্পিচটা ভ্যালুয়েবল হবে বেশি, তাই না? ভাই ঠান্ডা লাগে? হ্যাঁ, ঠান্ডা লাগে তো আমি আগে একটা বন্ধ করে দেব। এটা দাস দিয়ে নাও, পরে ইয়ে করব। না 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 তুই বল। ওটা বল। আচ্ছা, স্টেক হোল্ডার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কোন জিনিসগুলোকে প্রাধান্য দেব? একটা হচ্ছে ভালনারেবিলিটি। তুমি যদি তোমার স্টেক হোল্ডার অ্যানালাইসিসে কোনো মাইনরিটি নিয়ে আসতে পারো, অথবা কোনো এমন একটা স্টেককে নিয়ে আসতে পারো যারা ওইখানে ভালনারেবল, মানে হচ্ছে যারা আন্ডার প্রিভিলেজ। যেমন হচ্ছে তুমি কোনো একটা সমস্যা নিয়ে কথা বলতেছো, ওইখানে যদি তুমি এটা দেখাইতে পারো যে আমাদের মাইনরিটি যারা আছে, মাইনরিটি বলতে রিলিজিয়নের দিকে যদি ধরি হিন্দু, কাস্টের দিকে, কাস্ট তো আমাদের এরকম কাস্ট ইয়ে নাই, ধরো হচ্ছে পাহাড়ি যারা আছে, বা হচ্ছে তোমার এই যে যারা আদিবাসী, ওদের হচ্ছে কোন একটা ইয়েতে সাপ্রেশন হবে, অথবা বা কোনো একটা ওদের এইখানে লাভ হবে। লাভ হবে মানে তুমি যদি পজিটিভ কোনো ইয়েতে ডিবেট করো, তোমার মোশনটা যদি পজিটিভ থাকে, তাহলে আমরা এই পলিসিটা নিলে আমাদের যারা মাইনরিটি কমিউনিটি আছে, কমিউনিটির জন্য ভালো কিছু একটা হবে। তাহলে এই তুমি ভালনারেবল স্টেকটাকে অ্যাড্রেস করলা। যে কোনো স্টেক হোল্ডার অ্যানালাইসিসে তুমি যদি ভালনারেবল স্টেকটাকে অ্যাড্রেস করো, তাহলে তোমার মানে স্পিচটা ভালো হবে বেশি। তার মানে এটা না তোমার সব কিছুতে তুমি ভালনারেবল স্টেক সব ইয়েতে হয়তো বা ভালনারেবল বা মাইনরিটি যারা আছে তাদের কথা আসবে না, তবে যেটাতে আসবে সেটাতে তুমি এটাকে অ্যাড করতে পারো। তাহলে যে কোনো স্টেক হোল্ডার অ্যানালাইসিসে ভালনারেবিলিটি একটা গুরুত্বপূর্ণ জিনিস। নেক্সট হচ্ছে
প্রিন্সিপাল রাইট আছে এমন কোন একটা জিনিস, কোন একটা প্রিন্সিপালকে অ্যাড্রেস করা। যেমন হচ্ছে যে আমরা বলি না যে আজকে আমরা একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট দিব, তিনটা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট দিব, এগুলো তো জানো মোটামুটি। তাহলে কোন একটা প্রিন্সিপালকে অ্যাড্রেস করা যে এই জিনিসটা প্রিন্সিপালি রাইট, এই জিনিসটা প্রিন্সিপালি রং। তাহলে এই জিনিসটা যখন আমরা করব তাহলে এই স্টেকের প্রতি ইনজাস্টিস করা হচ্ছে অথবা আরেকটা স্টেক মানে সোসাইটির প্রতি জাস্টিস করা হচ্ছে, এরকম কোন একটা জিনিস যেটা ফ্যাক্ট সর্বজন গৃহীত। যেমন হচ্ছে তুমি কারো ধরো অ্যানিমেল নিয়ে ডিবেট করতেছো, তাহলে ওইখানে অ্যানিমেল ওয়েলফেয়ার নিশ্চিত হইতেছে কিনা, অ্যানিমেল ওয়েলফেয়ার পাওয়াটা তার একটা প্রিন্সিপাল রাইট। ঠিক আছে, কোন একটা পশুকে নিয়ে তুমি ডিবেট করতেছো, ঠিক একইভাবে কোন একটা মানুষকে নিয়ে ডিবেট করতেছো, তার যে মানে মৌলিক চাহিদাগুলো আছে সেটা পাওয়া তার একটা রাইট। তাহলে কোন একটা প্রিন্সিপালকে তুমি যদি অ্যাড্রেস করতে পারো এবং সেইটাকে তুমি যদি একটা স্টেকের আন্ডারে কথা বলতে পারো যে এই স্টেকের এই প্রিন্সিপালগুলো আমার ইয়েতে হবে অ্যাড্রেস হবে, সেইটা একটা ইয়ে। আরেকটা হচ্ছে তুমি স্টেক হোল্ডার অ্যানালাইসিসে এই স্টেকটার ব্যাকগ্রাউন্ড যদি তুমি ধরে নিতে পারো যে এই ব্যাকগ্রাউন্ড মানে যেমন হচ্ছে আমরা ইয়ে নিয়ে কথা বলছিলাম বলে এই যে ভাই দেখে চলে আসছি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি? ব্যাকগ্রাউন্ড জিনিসটা হচ্ছে ওই যে বললাম যে তার পাশের একটা গল্প, কোন একটা স্টেট সে যেই মানে ধর একটা সাইকো নিয়ে কথা বলছো, একটা সাইকো কিলার নিয়ে কথা বলছো, এগুলো নিয়ে মোশন হয় না অনেক, তখন সেই স্টেজটার পাশের গল্প বা হচ্ছে সাইডলাইনের স্টোরিটা কিভাবে সে মানে আমরা একটা মোশন নিয়ে শুরুতে কথা বলতেছিলাম, কি নিয়ে জানি কথা বলতেছিলাম একদম শুরুতে, সুবিধাবঞ্চিত শিশু, কিভাবে সে সুবিধাবঞ্চিত শিশু হইল সেই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা, সেইখান থেকে তুমি যদি একটা স্টেটকে তুলে নিয়ে আসতে পারো যে এই স্টেটটা এরকম হয়ে যাওয়ার পেছনে কি কি ব্যাকগ্রাউন্ড ছিল, সেইটা তোমার স্টেক হোল্ডার অ্যানালাইসিসকে আরেকটু এনরিচ করবে। ঠিক আছে, তাহলে মোট ভাই এটা ওয়ান কাইন্ড অফ স্টোরি টেলিং হয়েছে না, ওটা তো ক্যারেক্টারাইজেশন। তো এখানেও কি মানে আমি বলতেছি স্টেক হোল্ডার অ্যানালাইসিসে একটা স্টেট যখন তুমি সিলেক্ট করবা, ওই স্টেট সিলেক্ট করার ক্ষেত্রে তুমি কি কি জিনিসগুলো কি করবে, যে সে কি ভালনারেবল কিনা, সে কি তার প্রিন্সিপাল রাইটগুলো পাচ্ছে কিনা, সে যে এই ধরনের স্টেকে কনভার্ট হয়েছে তার পেছনে ব্যাকগ্রাউন্ড, এইভাবে তুমি স্টেকগুলো সিলেক্ট করো, তারপর তুমি অ্যানালাইসিস দিবে। ঠিক আছে, তাহলে মোটামুটি স্টেক হোল্ডার অ্যানালাইসিস যদি আমাদের হয়, এরপরে আরেকটা জিনিস আমরা চলে আসবো, আমাদের এখন স্টেক হোল্ডার অ্যানালাইসিস শেষ, স্টেক হোল্ডার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা আর্গুমেন্ট সেটআপ করি। এখন আর্গুমেন্ট সেটআপের ক্ষেত্রে আমরা যে বেনিফিটগুলো বা রিজনিংগুলো দিব, এই রিজনিংগুলোকে এটা অবশ্য আসতে সময় লাগে, এটা আমার মানে আমিও বলতেছি সবসময় আমারও আসে না যে এইটা করলে প্রথমত এটা হবে, দ্বিতীয়ত এটা হবে, তৃতীয়ত এটা হবে, রিজনিংগুলোকে লেয়ার লেয়ার করে করা, এটার জন্য আর কি সময় লাগে, আমাদেরও সব সময় আসে না। ঠিক আছে, তাহলে এইখানে সবচেয়ে ভালো হয় তুমি নাম্বারিং করে রিজনিংগুলো করো, যে প্রথমত এইটা, দ্বিতীয়ত এইটা, তৃতীয়ত এইটা, এইভাবে যখন তুমি নাম্বারিং করে বলো, ইভেন আমরা যখন পরীক্ষা খাতায় লিখি, যখন এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখি তখন মার্ক বেশি আসে না, ঠিক একইভাবে যখন তুমি রিজনিংগুলোকে নাম্বারিং করে বলো তারপরে তুমি এক্সাম্পলে যাও, তখন তোমার হচ্ছে মার্কটা বেশি আসবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা ইয়ে। আচ্ছা, আরেকটা জিনিস একটু মিস করে গেছি, এগুলো এটা অলরেডি তোমরা জানো, যে হচ্ছে যখন আমরা কথা বলবো, এটা হচ্ছে যে মেথড ম্যানার যখন বলছিলাম তখনই বলা উচিত ছিল, আই কন্টাক্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে হচ্ছে আমি যখন কথা বলতেছি, আমি যখন প্রতিপক্ষকে কোনো একটা কোয়েশ্চেন করতেছি, আমি অপোনেন্ট দিকে আই কন্টাক্ট করবো। আমি যখন অ্যাডজুডিকেট মানে কোনো একটা জিনিসকে বোঝাচ্ছি যে মানে স্পিকার দেখেন, আমি অ্যাডজুডিকেটরের প্রতি ইয়ে থাকবো, মানে আই কন্টাক্ট থাকবে। এবং এইখানে আরেকটা জিনিস দেখবা, একটা জিনিস তুমি বলতেছো, তোমার কাছে মনে হচ্ছে যে আমি খুব ভ্যালুয়েবল কথা বলতেছি, তো ও কিছু লিখতেছে না, তখন তুমি বুঝবা যে এটাতে মনে হচ্ছে না। আরেকটা জিনিস ধরো তুমি বলতেছো, ও খুব লিখতেছে, তখন তুমি চেষ্টা করবে এটাকে ইলাবোরেট করার। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই জিনিসটা সে খাচ্ছে, তখন তুমি ওই জিনিসটাকে আর মুখে দিয়ে বলবো আবার এগুলা খেয়াল হলো, তুমি সামনে তাকাবে না, বুঝছি আশেপাশে তাকাবে না, না ভাই সব একসাথে আস্তে আস্তে। এই জন্যই তো অনেক পরে আরেকটা ভাই, এই শিবলির সাথে বিতর্ক প্রতিযোগিতায় দেখছিলাম জগন্নাথের যারা ছিল
ওরা মানে নিজের জায়গা থেকে বকতে 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 বিচারকের সামনে চলে আসছে। ওইগুলো অ্যাবনর্মাল ভাই, ওইগুলো অ্যাবনর্মাল ভাই আমি তো কইতেছি মানে কতক্ষণ পরে বকতে মানে বিচারকের মুখে হাত দিয়ে দেয়, মানে সিরিয়াস ভাই, অনেক কাছে চলে আসছে। যেমন হচ্ছে বেঞ্চ থাকলে অনেকে বেঞ্চে দাঁড়াই করে, অনেকে সামনে এসে করে, এটা অনেকে না হাঁটতে হাঁটতে একেবারে সামনে চলে খেলা আসছে। চলে গেছে। এটা কি ডিউডিএস এর বলে ছিল? না ভাই, জগন্নাথের আর অপোনেন্ট ছিল ও আচ্ছা, যে লম্বা চুল যে অনেক, হ্যাঁ চিকন করে এটা ছিল। মোবাইলের কথা বলতেছে। আচ্ছা বুঝছি। আচ্ছা, ওর মোবাইল চুরি হয়েছিল এর আগে, দেখেন আমরা এই করি, সব পালন করি। গুলিস্তান থেকে ওর মোবাইলটা আমরা নিয়ে গেছি। ভাই ভিডিওতে ওটা কেটে দাও। কেটে দিবা, সমস্যা নেই। আরে এডিট করা আর এত কেউ তোমার ইয়ে পর্যন্ত দেখবে না, ৪৬ মিনিট নিয়ে নেবে পর্যন্ত। আচ্ছা যাই হোক, এইটা একটা। আরেকটা হচ্ছে আরেকটা জিনিস, কথা বলার সময় পজ ঠিক মতো দেয়া। পজ ধরো আমি কথা বলতে চাই, মানে অনেকে আছে না, ধরো তুমি লিখতেও পারতেছো না, এমন হচ্ছে অনেক ডিবেট হয় না, তো ওইটা হচ্ছে ডিমেরিট, ঠিক আছে? তো তুমি কথা বলার সময় যখন তুমি সাফিসিয়েন্ট পজ দিবা, যে মানে একটা নির্দিষ্ট সময় থামতেছো, মানে তোমার পজটা যাতে সাফিসিয়েন্ট হয়, ওইটা তোমার হচ্ছে স্পিচটাকে এনরিচ করবে বেশি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ওইখানে ভাগ করে গেছে, ওই জন্য বললাম, আগে বলা উচিত ছিল। এরপরে হচ্ছে আমরা তাহলে কি কেউ কেউ আমার বলো কি ইয়ে করলাম। আমি আসলে শর্ট ইয়েতে বানাইছি, তো ওই জন্য হচ্ছে মানে ভাই আরেকটা এম বাকি আছে, ওটা লাস্টে বলবো, ম্যাটার ঠিক আছে? এটা মেমোরেবিলিটি, এটা পরে বলবো। মুভমেন্ট চলে গেছে ফ্রেমিং গেছে। আচ্ছা ঠিক আছে, এই তোমরা কি মানে মোশনের টাইপ তো বলা দিছে? মোশনের টাইপ বলা দিছে, তাহলে মোশনগুলোর মধ্যে কি কি মোশন আছে? প্রিন্সিপাল মোশন, পলিসি মোশন, রিগ্রেড মোশন, হাইপোথেটিক্যাল মোশন একটা, আরেকটা বাদ করছে খুব কম, প্রিন্সিপাল অ্যাক্টর মোশন। অ্যাক্টর মোশনটা বলেন। অ্যাক্টর মোশন উঁচি উঁচি না, অ্যাক্টর মোশন একটা লেন্সে না, আমরা একটা ধরো হচ্ছে মুখী, ঠিক আছে? ওই যে সুবিধা বঞ্চিত মুখী, ঠিক আছে? ও সুবিধা না পেয়ে মাদকাসক্ত হয়ে গেছে, মানে ইয়ে না হয়ে জিরোটা বলছে, ঠিক আছে? তাহলে এইটা কি মুখিককে নিয়ে কথা হইতেছে না? তাহলে যখন এরকম হবে, ধরো ইয়ে নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে একটা কথা হইতেছে, ধরো হচ্ছে বাংলাদেশের বা ইন্ডিয়া নিয়ে কথা হচ্ছে, যে ইন্ডিয়ার কোনটাতে ভালো হবে। এখন এই যে ইন্ডিয়ার একটা জিনিসে ভালো হবে, এইখানে তুমি আচ্ছা ইন্ডিয়ার একটা জিনিসে ভালো হবে, ওইখানে তুমি উচিত অনুচিত, ওইখানে অ্যাক্টর মোশনে উচিত অনুচিতের চেয়ে অ্যাক্টর মোশনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে যে অ্যাক্টর তার কোথায় বেনিফিট হচ্ছে, বুঝো নাই? আচ্ছা দুইটা জিনিস, মানে ইন্ডিয়া ওইখানে অ্যাক্টর, হ্যাঁ একটা হচ্ছে অ্যাক্টর আর একটা হচ্ছে থার্ড আই। থার্ড আই মোশন মানে হচ্ছে ধরো আমি আর তুমি কথা বলতেছি, তৃতীয় পক্ষ এই জিনিসটাকে ধরো আমার কাছে কি আমার মানে ইয়ে লাগবে না যে আমার বেনিফিট কিভাবে হবে, এটাই ধরো হচ্ছে খুব মানে সহজ একটা এক্সাম্পল দিই, আজকে আস্তে আস্তে হয়েছে, এটা বলা উচিত না। ধরো হচ্ছে আমার কাছে একটা ছেলে 10 টাকা করছে, পাত্তি মানো ঠিক আছে? তো হচ্ছে আমার মোটিভ কি, আমি কিভাবে এটা চালাবো, ঠিক আছে? ছেলে 10 টাকা না, 100 টাকা না, 10 টাকা 100 টাকা নিচ্ছে, তো হচ্ছে আমি আমার মোটিভ হচ্ছে আমি কিভাবে চালাবো, আর যার কাছে দিছি বা যার কাছে চালাইছি তারই হচ্ছে কি সে হচ্ছে ফ্রেশ একটা নোট নিবে, তাহলে আমার কাছ থেকে এইটা কিন্তু আমার বেনিফিটের জন্য এইটাই হচ্ছে আমি কিভাবে চালাবো, আর তার বেনিফিটের জন্য সে কিভাবে একটা ফ্রেশ নোট রিসিভ করবে। একটা থার্ড আই থেকে যখন তৃতীয় মানুষ দেখবে, তখন তার কাছে ইয়ে হচ্ছে কিভাবে যেটা নীতিগতভাবে কোনটা ঠিক সেটা সে বলবে না, নীতিগতভাবে হচ্ছে আমার উচিত ছিল এটাকে ব্যাংকে দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসা, এই ইয়ে করা, তাহলে এইটা হচ্ছে থার্ড আই। আর অ্যাক্টর হচ্ছে ধরো হচ্ছে একটা সিনারিও দিলাম এরকম, আমি ধরো বাসা থেকে বের হয়েছি, আমার পকেটে 100 টাকাই গেছে আর কিছু নাই, ঠিক আছে? তাহলে কি এখন আমি ধরো কিছু ধরো পারচেস করছি, আমি জানি না এটা ছেঁড়া নাকি ছেঁড়া না, তো টাকা দেওয়ার সময় দেখলাম যে এটা আসলে ছেঁড়া এবং আমার কাছে 100 টাকাই আছে, তাহলে আমার অপদস্থ বাড়ছে, আমার এই 100 টাকা চালিয়ে দেওয়া হলো না, এটা হচ্ছে আমার জন্য অ্যাক্টর মোশন, যে আমার জন্যটা ভালো। আর থার্ড আই হচ্ছে যে এই জিনিসটাকে যদি আমি একটা তৃতীয় লেন্স থেকে দেখি, আমার লেন্স থেকেও না তোমার লেন্স থেকেও না, যেমন শুভ্র এখানে বসে আছে, শুভ্র লেন্স থেকে দেখি যেটা ভালো হবে, এটা হচ্ছে থার্ড আই, বুঝছো? তাহলে ওই থার্ড আইটা ওই ইয়া না, বিচারক না, যে কোনো কিছু থার্ড আই বিচারক না, যেমন হচ্ছে ইয়ে, যেমন আমি বলি ঔচিত্যের মোশনে ইয়ে করো না, প্রিন্সিপাল ডিবেট করো না, যেমন হচ্ছে বা ধরো হচ্ছে ইয়ে সদা সত্য কথা বলা উচিত, যদি এটা তেমন ডিবেটে বলা ধরো মানে এক্সাম্পল
সদা সত্য কথা বলা উচিত। তাহলে এখানে ঔচিত্যের জায়গা থেকে কোনটা উচিত? সত্য কথা বলা উচিত। তাহলে এইটা হচ্ছে তোমার থার্ড আই থেকে তুমি যে জিনিসটা উচিত মনে করতেছো। যেমন হচ্ছে ইন্ডিয়া তার বেনিফিটের জন্য সে যদি হচ্ছে বাংলাদেশকে জিওপলিটিক্যালি কন্ট্রোল করে ইন্ডিয়ার লেন্স থেকে, ধরো ইন্ডিয়ার সরকার হিসেবে ধরো হচ্ছে আমি মোদি মোদি বলতে একটু খারাপ শোনা যায়, ধরো হচ্ছে মানে আমি ইন্ডিয়ার ভালো চাই, যে কোনো ইয়েতে আমি ইন্ডিয়ার ভালো চাই, তাহলে এটা কি আমার জিওপলিটিক্যাল একটা ট্রিপসের মধ্যে পড়ে বা জিওপলিটিক্যাল আমার একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে যে হচ্ছে আমি আমার যে মানে কম ডেভেলপ একটা কান্ট্রিকে আমি কোনো মানে জিওপলিটিক্যাল কন্ট্রোল করবো। তাহলে ইন্ডিয়ার জায়গা থেকে ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে আমি ঠিক না, আমার পেট্রোলিজম ঠিক আছে না? বুঝছ নাই? ধর হচ্ছে তুই ইন্ডিয়ার মোদির এক্সাম্পল নিলাম, তাহলে মোদির কাজ হচ্ছে কি তার ইন্ডিয়া যাতে ভালো, তাই না? এটার কারণে সে যদি জিওপলিটিক্যালি বাংলাদেশকে কন্ট্রোল করে, নেপালকে কন্ট্রোল করে, যারা ইন্ডিয়া থেকে কম ডেভেলপ, ঠিক আছে, সে এটা সারাউন্ডিংকে কন্ট্রোল করবে, ঠিক আছে, বা এটাই ধরে বা হচ্ছে তার দলের পার্সপেক্টিভ থেকে যে চিন্তা করে বিজেপির জন্য সে হিন্দুদেরকে প্রাধান্য বেশি দেবে। যেমন ট্রাম্প কি ইদানিং কি করতেছে, টুইট করতেছে না হিন্দুদেরকে নিয়ে, তাহলে ও হিন্দুদের ভালোবাসা দেখে টুইট করতেছে? অবশ্যই না, সে যাতে মানে ওই মানে ইন্ডিয়া মানে ওইখানে যে মাইগ্রেটরি হিন্দুরা আছে ওই ভোটগুলো যাতে পায় এই জন্যই তো সেই করতেছে, তাই না? তাহলে তার দলের জন্য মানে নিজের জন্য এটা ভালো, তাই না? এটা হচ্ছে অ্যাক্টর। ট্রাম্পের জায়গা থেকে তুই চিন্তা করি, যেমন হচ্ছে এই সংসদ বিশ্বাস করে এই স্ট্র্যাটেজি ফলো করলে ট্রাম্প আজকে নির্বাচনে জিতবে। এখন এই স্ট্র্যাটেজিটা যদি নেগেটিভ স্ট্র্যাটেজিও হয়, খারাপ স্ট্র্যাটেজিও হয়, আমার অ্যাক্টর মোশন হচ্ছে আমি আজকে বিতর্কে ট্রাম্পকে কিভাবে জিতাইতে পারবো। এখন এটা তো খারাপ না ভালো এটা আমি দেখবো, কিন্তু আমি যদি থার্ড আই থেকে দেখি যে এই সংসদ বিশ্বাস করে ট্রাম্প নির্বাচনে জয়ী হলে সার্বিকভাবে বিশ্ব ক্ষতির সম্মুখীন হবে, তখন এটা হচ্ছে থার্ড আই মোশন, যে বিশ্বের কিভাবে ভালো হবে। ভাই তো থার্ড আইয়ের ক্ষেত্রে যদি ব্যাপারটা এমন হয় যে সাপও মরা লাঠিও না লাগে, মানে এরকম একটা কথা আছে না যে মানে ট্রাম্পও জিতবে আর ইন্ডিয়ারও কোনো ক্ষতি হবে না, এটা যদি তুমি প্রুফ করতে পারো যে হচ্ছে ট্রাম্প পৃথিবীর কোনো ক্ষতি হবে না, পৃথিবীর কোনো ক্ষতি হবে না, মানে ট্রাম্প জিতলে আমার পৃথিবীরও কোনো ক্ষতি হবে না, তাহলে ওটা থার্ড আই থেকে তুমি ইয়ে করতে পারো, সেটা হবে, ঠিক আছে? ওটাকে বলা হয় বেস্ট কেস সিনারিও। বলেছি বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস বুঝাইছি, ঠিক আছে? বেস্ট কেস বুঝাইলাম আর ওয়ার্স্ট কেস বুঝাইলাম না, ওইটাই। ওকে, তোমার সবসময় ওয়ার্স্ট কেসটাকে হ্যামার করতে শিখতে হবে, বেস্ট কেসটাকে সবাই এস্টাবলিশ করতে পারে, ঠিক আছে? যখন তুমি ওয়ার্স্ট কেসকে ইয়ে করতে পারো তখন তুমি মোটামুটি ডিবেট ভালো করতেছো। ওকে, তাহলে এখানে কোনটা ছিল? তাহলে মোশন মোটামুটি এটাও তোমাদের হয়েছে। এরপর হচ্ছে আমাদের ট্রেড অফ বুঝাইছি, বেস্ট কেস বুঝাইছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আচ্ছা রিক্যারেক্টারাইজেশন বলছি, ক্যারেক্টারাইজেশন বলছি, রিক্যারেক্টারাইজেশন বলা হয়। রিক্যারেক্টারাইজেশন হচ্ছে এইখানে হচ্ছে সংজ্ঞায়ন আর ক্যারেক্টারাইজেশনের সুবিধা। যেমন সংজ্ঞায়ন আগে এশিয়ান পার্লামেন্টারি যেটা হইতো যে একটা সংজ্ঞায়ন যদি প্রধানমন্ত্রী দিয়ে দিত বা সরকার দল দিয়ে দিত, ওইটা নিয়ে আমাদের বিতর্ক করতে হতো, ঠিক আছে? ওইটার বাইরে যাওয়ার সুযোগ নেই, বাইরে গেলে চ্যালেঞ্জ ডিবেট করতে। ক্যারেক্টারাইজেশন আসার পরে যেটা হচ্ছে, কারণ ক্যারেক্টারাইজেশন হচ্ছে চরিত্রায়ন, যে কোনো কিছু যদি তুলে ধরতে পারে, তো ওইখানে ক্যারেক্টারাইজেশনের সমালোচনা করা, সংজ্ঞায়নের সমালোচনা করা থেকে সহজ এবং ডিবেটটা আরো এঙ্গেজিং হয়, ঠিক আছে? তাহলে রিক্যারেক্টারাইজেশনটা কিরকম, যে যেমন আমি একটা হচ্ছে শুরুতে যে মোশনটা দিয়ে বললাম সুবিধা বঞ্চিত, ওইখানে তো সুবিধা বঞ্চিত স্টেটটা আমরা অ্যানালাইসিস করলাম। এখন এরকম একটা স্টেট আরেকজন ক্যারেক্টারাইজেশন স্টোরি টেলিং দিয়ে যদি বলি যে দেখেন একজন মা ছিল, তার একটাই সন্তান ছিল, সেই সন্তানটা হয়তো বা স্কুল থেকে হচ্ছে বাসায় ফিরতেছিল, তার হাতে একটা আইফোন সে শখ করে কিনছে। তো এই আইফোনটার জন্য একজন ছিনতাইকারী কি করলো, তাকে হচ্ছে ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলল। তাহলে এই মাটা কি ভিকটিম? তখন এই মাটার যে ক্রন্দন, এই ক্রন্দনকে দিয়ে আপনি কিভাবে একটা আর্থসামাজিকভাবে আন্ডারপ্রিভিলেজ মানুষের সমস্যাগুলোকে ট্রেড অফ করবেন? একটা জীবনের সাথে তো কোনো কিছু সুযোগ সুবিধা ট্রেড অফ হইতে পারে না। তাহলে এটা কি হলো, সে যে ক্যারেক্টারাইজেশনটা করলো ওই ক্যারেক্টারাইজেশনের এগেইনস্টে তুমি একটা রিক্যারেক্টারাইজেশন করলো বা আরেকটা স্টোরি টেলিং নিয়ে আসলো, বা হচ্ছে সেই যে ক্যারেক্টারাইজেশনটা করলো সেখান থেকে তুমি এইটার সমালোচনা এইভাবে আনতে পারো যে এরকম তো অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে
যারা হচ্ছে দিন আনে দিন খায় বা হচ্ছে তারা কর্মসংস্থানের একটা পথ বেছে নিচ্ছে। একটা সুবিধা বঞ্চিত হওয়া মানেই সে হচ্ছে একটা অপরাধের দিকে পা বাড়াবে, এটাকে জাস্টিফিকেশন বলা হয়। এটা তো কোনো সিজিএস সিস্টেমে গিয়ে হইতে পারে। এইটা হচ্ছে রিক্যারেক্টারাইজেশন। তাহলে আমাকে একটা ক্যারেক্টারাইজেশন বলে দিল, এইটা থেকে আমি কিভাবে এইটার লুপ হলগুলো বের করে আমি আরেকটা ক্যারেক্টারাইজেশন করতে পারি। এখন এটা তুমি বিভিন্নভাবে করতে পারো, যেমন একটা ফ্যাক্ট অ্যানালাইসিস করলাম, বা তুমি স্টোরি টেলিং করলাম, বা ইমোশনাল কিছু বললাম, এটা হচ্ছে আমাদের রিক্যারেক্টারাইজেশন। ওকে, এখন হচ্ছে লাস্ট যে এমটা ছিল যেটা নিয়ে কথা বলিনি, এটা হচ্ছে মেমোরাবিলিটি। সময় আছে তো সেটা বলুন। মেমোরাবিলিটি মানে হচ্ছে ধরো তুমি এটা যে কোনো স্পিচের জন্য, এটা হচ্ছে জাস্ট আমার ইয়ের জন্য, ইভেন তোমাদের প্রেজেন্টেশনের জন্য, বা যে কোনো কারণে তুমি কথা বলো। যেমন মার্টিন লুথার কিং এর একটা ভাষণ, মানে ভাষণের কথা মনে হয় তোমাদের কি মনে আসে? আই হ্যাভ এ ড্রিম। এরকম কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা তোমার স্পিচটাকে মানুষের কাছে, ধরো তুমি পোডিয়াম থেকে চলে গেল কিন্তু তাও তোমার স্পিচটা তখন মানুষ এটা নিয়ে কথা বলছে, ও এই কথাটা বলছিল, বা যখন জাজ একটা করবে ও শেষে তো এই কথাটা বলে গেল যে এই কথাটা টাচি। এটা হচ্ছে তোমার মেমোরাবিলিটি, যে তোমার স্পিচটাকে তুমি কিভাবে কনক্লুড করবা, এই কনক্লুশনটা তুমি কত সুন্দরভাবে করতে পারো, যাতে 6 জনের স্পিচ থেকে তোমার স্পিচটা 6 জনের স্পিচ শোনার পরেও তোমার স্পিচটা মাথায় থাকে মানুষ। ইভেন তুমি প্রত্যেক যে কোনো ধরো ঐতিহাসিক ভাষণ, যে কোনো ধরো যে কোনো কিছু ভাইরাল হয়, যেগুলো মানে পজিটিভলি বলতেছি ভাইরাল হয় যেগুলো, ওইগুলোর ক্ষেত্রে দেখো কিছু কিওয়ার্ড ভাইরাল হয়, পুরো জিনিসটা ভাইরাল হয়, তাই না? দেখবা হচ্ছে বিজ্ঞাপনের, হ্যাঁ নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, ঠিক আছে? যেমন হচ্ছে এটা বিজ্ঞাপনের ক্ষেত্রেও ঠিক আছে, এমন একটা কথা বলবে ওই কথাটাই ভাইরাল, ক্যাচি কথা, রাইট? তাহলে তুমি এন্ডিংটা বা তোমার কনক্লুশনটা এমন ভাবে করবা যাতে তোমার পুরো স্পিচটাতে একটা মেমোরেবিলিটি ক্রিয়েট হয়। এটা হচ্ছে আমাদের ফোর্থ লেভেল। এর আগে মানে যে তিনটা ছিল, এরপরে হচ্ছে ফোর্থ লেভেল। তাহলে যে কোনো রাজ্যের, যেমন এই বঙ্গবন্ধু মনে সমস্যা শেখ মুজিবের শেষ করছিল কি দিয়ে? 7ই মার্চ জয় বাংলার আগে এবারের সংগ্রাম, এইটাই কিন্তু দেখবা সবখানে হয়েছে, হ্যাশট্যাগ এইগুলো, এটা হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে মানে এখন কথা হচ্ছে কনক্লুশনের ক্ষেত্রে আমরা কি কি আনতে পারি। যে কোনো কনক্লুশনের ক্ষেত্রে, এটা তুমি শুধুমাত্র থার্ড স্পিকারের ক্ষেত্রে না, যে কোনো স্পিকারের ক্ষেত্রে তার কনক্লুশনের ক্ষেত্রে সাম আপটা খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি অনেক কিছু বললা কিন্তু তুমি যা বললা এটা তুমি একটু সাম আপ করে গেলা না, তাহলে তোমার স্পিচটা আসলে ইনকমপ্লিট থেকে গেল, তুমি যত ভালো স্পিচ ছিল। তাহলে তুমি ধরো লাস্ট 10 সেকেন্ডে মানুষ আজকে আমরা এই কথাগুলো বলছি, যে এই প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এই কারণে এই সংখ্যার প্রস্তাবটা গৃহীত হওয়া উচিত, বা এই কারণে সংখ্যার প্রস্তাবটা গৃহীত হওয়া উচিত না। এই সাম আপ করাটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এখন যে কোনো কিছুতে কনক্লুড করতে গেলে কনক্লুশনে তুমি কি কি জিনিস আনতে পারো, এটা তো জাস্ট লাস্ট 10 সেকেন্ডের কথা বলি। তো আমাদের স্পিচের কনক্লুশনে কি কি থাকতে পারে? একটা হচ্ছে লং টার্ম, শর্ট টার্ম বেনিফিট অথবা কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যে আমি যে ইয়েটা করতেছি এটা আমাকে শর্ট টার্মে কি বেনিফিট দিল, বা শর্ট টার্মে কি ইফেক্ট ফেলবে, লং টার্মে আমাকে কি হচ্ছে ইফেক্ট ফেলবে। বা আমি যে পলিসি, এটা সব মোশনের ক্ষেত্রে কাটবে না, ধরো পলিসি মোশনে আমি কোনো একটা পলিসি প্রপোজ করলাম, আমার এই পলিসিটার সাস্টেইনেবিলিটি কতটুকু। সাস্টেইনেবিলিটি হচ্ছে আমার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই জিনিসটা আমার হচ্ছে এত বছর সাস্টেইন করবে, বা এই জিনিসটা হচ্ছে লং লাস্টিং হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস। আরেকটা হচ্ছে শেষে গিয়ে ওই ওয়ার্ড কম্পারিজন বা সিনারিও অ্যানালাইসিস, যে দেখেন আজকে মাননীয় স্পিকার তাদের ওয়ার্ডে কি কি আমরা পাচ্ছি, আমাদের ওয়ার্ডে কি কি পাচ্ছি। এটা হচ্ছে থার্ড স্পিকার বেশি করবে। থার্ড স্পিকার যখন কম্পারিজনে যাবে, ওয়ার্ড কম্পারিজনে যাবে, তখন হচ্ছে সে বলবে যে দেখেন মাননীয় স্পিকার, যে আমাদের ওয়ার্ডে আমরা এই বেনিফিটগুলো পাই, আর তাদের ওয়ার্ডে আমরা এই বেনিফিটগুলো পাই। এইটা। আরেকটা জিনিস হচ্ছে তোমার আরেকটা হচ্ছে এই যে শেষে সাম, এটি এতটুকু, এই চারটা জিনিস মোটামুটি যদি তুমি কনক্লুশনে রাখো তাহলে তোমার হচ্ছে স্পিচটা সুন্দরভাবে কনক্লুড হবে। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সাম আপ করা তো অনেক টাফ হয়ে যায়। প্রধানমন্ত্রী ধরো হচ্ছে, তাহলে মাননীয় স্পিকার আজকে যদি একদমই সময় না থাকে, তাহলে মাননীয় স্পিকার আজকে আমরা যে প্রিন্সিপালটা বললাম এবং হচ্ছে যে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টগুলো দিলাম, এই আর্গুমেন্টগুলো আজকে সংসদে গৃহীত হওয়ার দাবি।
ভাই এগুলা এই যে বললেন লং টার্ম শর্ট টার্ম তারপর সাস্টেনেবিলিটি এগুলো সবই থার্ড স্পিকারের মানে এগুলো না না সব সময় থার্ড স্পিকার প্রত্যেকটা স্পিচই তো কনক্লুড করা হয়। প্রত্যেকটা স্পিচেই কনক্লুশন থাকে। এটা ডিবেটের কনক্লুশন থার্ড আছে, কিন্তু আমরা প্রত্যেকটা যে- স্পিচের কনক্লুশন কিন্তু আমরা যেগুলো দেখি যেমন ফার্স্ট স্পিকার সেকেন্ড স্পিকার ওরা তো মানে কথা বলতে বলতে দেখা গেছে আরো কথা বলার বাকিটা কিন্তু টাইম নেই। ওইটাই ওই তো ওই 20 স্পিচ সেকেন্ড। আমি যেটা বলতেছি তোমার স্পিচটা কিভাবে 77 থেকে 78 হতে পারে, 78 থেকে 79 হতে পারে। ওই বেসিক কথাগুলো তোমাদের বলা হয়ে গেছে যে প্রথম স্পিকার কি কি করবে, সেকেন্ড স্পিকার কি। এখন তুমি যদি একটা পারফেক্ট ফার্স্ট স্পিকার হতে চাও, মানে এগুলো তো হয়ে গেছে, এগুলো বলে আমি কি করব। তুমি যদি একটা পারফেক্ট ফার্স্ট স্পিকার হতে চাও তাহলে তোমার স্পিচেও কনক্লুসিভ কিছু থাকতে হবে, ঠিক আছে। পারফেক্ট সেকেন্ড স্পিকার হতে চাও ওইখানেও তোমার স্পিচে কনক্লুসিভ কিছু থাকতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ওকে। আর থার্ড স্পিকারের কাজই তো এটা, সে হচ্ছে ওয়ার্ড কম্পারিজন করে ইয়ে করবে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট স্পিকারও তার হচ্ছে মানে আর্গুমেন্ট অনুযায়ী আর্গুমেন্টেশন যখন দিবে এটাই হচ্ছে ফার্স্ট স্পিকারের আর্ট। সে কিভাবে একটা ভালো পিএম হতে পারে, ঠিক আছে, সে কিভাবে একটা ভালো পিএম হতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কনক্লুশন গেল। এরপরে হচ্ছে এখন কথা হচ্ছে ফ্রেমিং এর বার্ডেন কি বলছি, এগুলো মোটামুটি বলে দিচ্ছি, আমি একটু বলি। ফ্রেমিং এর বার্ডেনের ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, এগুলো তো বলছি, ওটা ফ্রেমিং এর মধ্যে চলে আসে। ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি বলা, এনগেজ করা, এগুলো তো মোটামুটি বলছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ে ছিল। আর হচ্ছে তোমাদের তাহলে এশিয়ান পার্লামেন্টারিয়ান মোটামুটি এগুলো। এছাড়া তোমাদের আর হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল ডিবেটের কথা বলো, বারোয়ারি বিতর্কের কথা বলো, বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে তোমার হচ্ছে স্টার্টিংটা তুমি কিভাবে করতেছো। বারোয়ারি বিতর্কে কি থাকে, একটা লাইন দেওয়া থাকে তো একটা ইনকমপ্লিট থাকে। আর বারোয়ারি বিতর্ক আর পাবলিক স্পিকিং এর মধ্যে পার্থক্য কি? পাবলিক স্পিকিং এর নির্দিষ্ট টপিক থাকে, আমি টপিক কথা বলবো। ফ্যাকচুয়াল কথাবার্তা হয়, একটা মানে এমন লাইন দেওয়া থাকে যেটা যেটা থেকে তুমি তোমার স্বাধীনতা থাকে, যে কোনো কিছু তুমি ইয়ে করতে পারো। আর পাবলিক স্পিকিং হচ্ছে ফ্যাকচুয়াল নিয়ে থাকে, ওইখানেও তুমি এই জিনিসগুলো মাথায় রাখবা। 4M, ঠিক আছে, যে আমি স্পিকিং করতে গেলে আমার কি কি ইয়েগুলো লাগবে, গুণাবলী লাগবে। আর তোমার কোনো কোয়েশ্চেন আছে ওভারঅল 13টা সেশন থেকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করো, না হচ্ছে আমার আর কি ব্যাক করতে হবে। ভাই 5টা কোশ্চেন শুরু নাই 5টা শুরু হলে আর একটু এলাবোরেট করতে হবে।